স্বামী কখনো আপন হয় না, এটা অনুভব করেছি আমি। আগে কষ্ট হতো কিন্তু এখন মেনে নিয়েছি। উপরে আল্লাহ আর নিচে আমি, এই নিয়ে এখন আমার বেঁচে থাকা। কারণ মেয়েদের দুইটা বাড়ি থাকলেও একটাও নিজের হয় না, এটাই বাস্তব। স্ত্রী হলো আমানত, যার হিসাব আল্লাহ কিয়ামতের দিন স্বামীর কাছে চাইবেন। স্ত্রীকে ভালোবাসা, সম্মান ও যত্ন করা হচ্ছে ইবাদতের অংশ। স্বামীকে না জানিয়ে 5 লক্ষ টাকা সঞ্চয় করলাম, শেষমেশ সেই টাকা দিয়েই শুরু হলো স্বপ্নের বাসা। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি রাত থেকেই শুরু করে দিলাম, কারণ আমি রাতের ব্লগ বেশিরভাগই শেয়ার করি, কারণ রাতের বেলায় আমার টাইম হয়, দিনের বেলা খুব কম টাইম হয়। যতটুকুই দিনের বেলা টাইম হয় না কেন, আমি ওই রান্নার ব্লগটা দিনের ওই সকালবেলা শেয়ার করতে পারি, আর রাতের ব্লগটাই শেয়ার করি, বিকেলেরটাও মাঝে মাঝে শেয়ার করি। তো যেহেতু আমার ব্লগ প্রত্যেকদিন বিকেল 4টায় আসে, তো কোনো না কোনো ব্লগ তো শেয়ার করতেই হবে। আর আমার ব্লগের কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে এর পাশে থাকবেন। তো চলো মেইন টপিকে আসি। স্বামীকে না জানিয়ে 5 লক্ষ টাকা সঞ্চয় করলাম, শেষমেশ সেই টাকা দিয়েই শুরু হলো স্বপ্নের বাসা। আলহামদুলিল্লাহ, গ্রামের ডেইলি ব্লগ তোমাদের কাছে শেয়ার করব। দেখুন, স্বামীকে যদি জানিয়ে টাকা জমাতাম তাহলে জীবনেও আমি টাকা জমাতে পারতাম না। স্বামী ছেলে মেয়েকে না জানিয়েই জমাইলে সেই টাকা কিন্তু গোপনে সুন্দরভাবে জমে। আর স্বামীকে ছেলে মেয়েকে যদি বলা হয় তাহলে সেই টাকা জমানোর যে একটা ইন্টারেস্ট বা আগ্রহ সেটা থাকে না। সেই জন্য স্বামীকে না জানিয়ে 5 টাকা 10 টাকা 20 টাকা নিজের ইনকামের টাকা, তবে স্বামীর যে চুরি করে করবেন সেটা বলছি না তোমাদের। এখন তো আমার স্বামীর টাকা আমার আমার স্বামীর ফোনপেই থাকে সব টাকা। পকেটে যদি আমি কাপড় চোপড় ধুয়ে দেই, পকেটে আমি 5 টাকা 10 টাকাও পাই না। আমি হাজব্যান্ডের মুখের সামনেই বলি যে হ্যাঁ, তোমার প্যান্ট শার্ট কাপড় চোপড় ধুয়ে আমার কিনা 5 টাকাও আমি পাই না। যদি প্রত্যেক দিনে 5 টাকা 10 টাকা করে প্যান্টের পকেটে বা শার্টের পকেটে পেতাম, তাহলে কিন্তু ওই লোভে লোভে আমি প্রত্যেক দিনে কাপড় চোপড় ধুইতাম। হ্যাঁ, তখন বলে কি তোমাকে টাকা কিসে লাগে? দেখুন, টাকা সবাইকে লাগে, একটা যে পাগল তাকেও কিন্তু টাকা লাগে। যদি একটা রুগী মানুষকে বিছানায় 5-10 হাজার টাকা হাতে ধরিয়ে দেওয়া যায়, সেই রুগী মানুষটাও কিন্তু উঠে বসবে, একেবারে চাঙ্গা হয়ে দাঁড়াবে, তখন বলবে যে আমার কোনো রোগই হয়নি। টাকা হচ্ছে এমনই একটা জিনিস, রুগী মানুষকেও বিনা চিকিৎসায় ভালো করে দেয়। এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক, মানুষ যে বলে মানুষ বুড়ো বুড়ি হলে টাকা কী করতে লাগে, কিসে লাগে, কেন লাগে, এইগুলো কিন্তু তাদের চিন্তা ধারণার মধ্যে ভুল থাকে। দেখুন, টাকা যতদিন বেঁচে থাকবে ততদিন কিন্তু টাকাই সব সমস্যাই সমাধান করে। টাকা ছাড়া কোনো সমস্যাও কিন্তু সমাধান হয় না। ঘর থেকে বাইরে বেরোবেই তখনই কিন্তু টাকার দরকার হয়। সেই জন্য আমাদের প্রত্যেকেরই বেঁচে থাকতে গেলে অল্প হলেও আমাদের টাকা সঞ্চয় করে রাখতে হবে। কারণ যাদের অ্যামাউন্ট বেশি, যাদের ইনকাম বেশি, তারা তো বেশি করেই সঞ্চয় করবে, তাই না? যাদের ইনকাম কম তারা তো কম করেই সঞ্চয় করবে। আর ইনকাম কম হোক বেশি হোক সেটা কিন্তু ডিপেন্ড করে না, ডিপেন্ড করে তোমার আগ্রহ কতটুকু আগ্রহ, সেই টাকাটা সঞ্চয় করার যে একটা আগ্রহ বা এনার্জি কতটুকু, সেই জিনিসের উপর কিন্তু নির্ভর করে। তো আমরা চাইলেই 1 লক্ষ টাকা একদিনে উড়িয়ে ফুরিয়ে দিতে পারি, কিন্তু না, এটাকে জীবন বলে না। জীবন বলে অল্প অল্প করে নিজের শখ পূরণ করো, সুখ শান্তি সব বিসর্জন দিয়ে যে তোমাদের টাকা জমাতে হবে সেটা আমি বলছি না তোমাদের, যে
তোমাদের খেতে পড়তে যতটুকুই লাগবে তার ঊর্ধ্বে যে 1-2 হাজার টাকা বাঁচবে, তোমরা যে বলবে যে হ্যাঁ এই অ্যামাউন্টটা আমাকে দিয়ে দিল মাসের প্রথমে, আমি শেষে সেই টাকাগুলো সঞ্চয় করব, ওটা কিন্তু ভুল ভাবছো। কারণ শেষের দিকে কিন্তু 1 টাকাও হাত খরচের জন্য থাকে না। ওই জন্য আমাদের যে কোনোই পেমেন্ট আসুক না কেন, কারণ এখন তো 99% হাজব্যান্ডরাই প্রত্যেকেই বিদেশে থাকে, 1%রাই বাড়িতে থাকে, কৃষি টিষি কাজ করে। তখন কিন্তু সব টাকাই কিন্তু তাদের ওয়াইফের হাতে তুলে দেয়। তখন কি করা লাগে, প্রথমে যখন টাকাটা হাতে আসে অ্যামাউন্টটা, সবাই কিন্তু ইনকাম করে, সবার ইনকাম করার কিন্তু ধরন আলাদা। যখন অ্যামাউন্টটা প্রথমেই হাতে চলে আসবে তখনই কিন্তু আমাদের ওখান থেকে 2000 হোক, 1000 হোক বা 500 টাকা হোক সরিয়ে রাখতে হবে। আর বাদবাকি টাকা আমাদের ওই গ্যাস বিল, মানে কারেন্ট বিল, মুদি বাজার, কাঁচা বাজার, মানে এইগুলো টু টাইটভাবে আমাদের একটা খাতা কলম নিয়ে লিস্ট করতে হবে, কত টাকা লাগবে না লাগবে, কোন খাতে কত টাকা গেল, এভাবে হিসাব করে যদি চলি তাহলে কিন্তু আমরা অনেক কিছু করতে পারবো। আর যদি হিসাব করে চলতে না পারি তাহলে অনেক কিছু তো দূরের কথা, 1 টাকাও আমরা সঞ্চয় করতে পারবো না। শেষে যখন বয়স হবে, বৃদ্ধ বয়স হবে, তখন আমাদের চোখের পানি ছাড়া কিছুই জুটবে না। তো দেখুন, আমি কিন্তু এইভাবে টাকা সঞ্চয় করি, অল্প অল্প হলেও। আজকের কী কী আয়োজন সেটাই তোমাদের কাছে শেয়ার করি। এখানে পোলট্রির মাংস হচ্ছে, আলু দিয়ে করব, আর ভাত রান্না কড়াইয়ের মধ্যে করে নিয়েছি অলরেডি। আর দেখা যাক কী সবজি বানানো যায়, কারণ মাছও করতে পারি, কারণ মাছটা ভেজে নিয়েছি এই কারণে, করকড়া মাছ ভাজা না হলে ছেলেমেয়েরা খেতে চায় না। তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া রান্না কমপ্লিট করে কিন্তু আমি এই যে দেখুন বিশাল বড় দেশি মুরগির ফার্মে চলে আসলাম। তো এখানে আর কি মুরগিদের খাবার নিতে আসলাম আমি। তো চলো, এই যে দেখুন মানে দেশি মুরগির ফার্মের চারপাশটা সবুজ, এই দেখুন সুপারি গাছ, মানে অনেক বড় বিশাল বড় এরিয়া এদের, কিন্তু কৃষিকাজ করে না, এনার ওয়াইফ চাকরি করে আর এনার মেয়েও চাকরির সূত্রে চলে গেছে বাইরে, আর ইনি একাই বাড়িতে থাকে, এত বড় বাড়িতে একাই থাকে, লাখো লাখো টাকা ইনকাম করে কিন্তু। তো এই যে দেখুন আমি পায়ে হেঁটে আসতেছি, অনেক বড় এরিয়া ফেলায় রেখে দিয়েছে আর কি। তো এই দাদাটার দেখা করতে বলতে কি খাবার নিতে আসলাম, তো চিল্লা হাল্লা করলাম যে দাদা তুমি বাড়িতে আছো নাকি, একটু সাড়া পেলাম না, সেই জন্য পিছনে চলে আসলাম ফার্মে। তো যাই হোক চলো, আজকের ব্লগটা অন্যরকম একটা ইন্টারেস্টিং ব্লগ। আর এখানে দেখতে পাচ্ছেন একেবারে 1000 মোরগ মুরগি লাগিয়েছে, ছোট বাচ্চার থেকে শুরু করেছে, এখন আর কি 2 মাসের সাইজের বাচ্চা, অনেক 500 গ্রাম সাইজের হয়ে গেছে। তো ঠান্ডার সময় আর কি এরা ডিম দেবে, এই মুরগিগুলোই বিক্রি করবে, আর বাদবাকি যে ডিম দিচ্ছে সেই ডিমের মুরগি কিন্তু বিক্রি করবে না আর কি। এই যে দেখতেই পাচ্ছেন মুরগিগুলো কত সুন্দর, এরিয়াটা বিশাল বড়। তো চলো ব্লগটা দেখতেই থাকো, তোমাদের ভালো লাগবে ব্লগটা আর কি। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ব্লগ। তো মুরগিদের তোমাদের এক ঝলক না দেখালেই নয়, কারণ খোলা যাবে না, দরজাগুলো খুললেই কিন্তু ওরা হু হু করে বেরিয়ে পড়বে। যে দেখুন পানি আর কি মোটর দিয়ে পানি দেয়। এনার কিন্তু অনেক টাকা, এরা কিন্তু ধনী মানুষ, তবু কিন্তু বসে থাকে না। দেখুন বসে থাকলে কিন্তু রাজার ভাণ্ডারও শেষ হয়ে যায়। এই যে দেখুন এনার একটা দিদি ছিল, তো এনার থেকে কম বয়স, মানে বসে শুয়ে খেয়েছিল তাড়াতাড়ি, সেদিন এই সামনে কয়েক মাস হইল মারা গেছে আর কি। তো এই দাদাটা বলে কি আমি আমার বোনের মতো বসে শুয়ে মোটা হব না, আমি আমার নিজের ব্যস্তময় জীবনকে ব্যস্তময় করে রাখবো, তাহলে আমি 10 টাকা নাড়তেও পারবো, চাটতেও পারবো, আর হাঁটাহাঁটি করলে কাজে কর্মে ব্যস্ত থাকলে নিজেও সুস্থ থাকবো। আমি বললাম ঠিক আছে, নিজের কর্ম নিয়েই ব্যস্ত থাকাটাই বেটার। তো চলো, এই যে দেখতে পাচ্ছেন দেখিয়ে দিচ্ছে যে এইগুলো আর কি ডিম দেবে, মানে সামনের মাস থেকে আর কি এইগুলো মুরগি ডিম দেবে। মোরগগুলো আলাদা করে রেখেছে, আর মুরগিও আলাদা করে রেখেছে। মুরগির ফার্মে অল্প কয়েকটা আর কি মোরগ আছে, কারণ মোরগগুলো থাকলে নাকি মুরগির যে সৌন্দর্যটা নষ্ট করে, কারণ ওই যে মাথার যে চুলগুলো ওগুলো উকড়ে ফেলে, পিছনের চুলগুলো উকড়ে ফেলে, সেই জন্যই আর কি মোরগগুলোই উকড়ে ফেলে।
তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। ছেলে আবার পাশের রুমে ছেলে আবার ভিডিও করতেছে, ওরও আওয়াজ আসতেছে বড় বড় করে। রাত্রিবেলায় ও ব্লগ করে এডিট। আমার ছেলেরও চ্যানেল আছে, ওর কিন্তু এডিটিং ভালো হয়, ব্লগগুলোও খুব সুন্দর হয়। কিন্তু ওর পড়াশোনা মেলা, আমার তো অত পড়াশুনো নাই, আমি অত এডিট ফেডিট করতে পারি না। আমি যা নিজের হাতে যতটুকুই পারি ততটুকুই, আমাকে কেউ যেহেতু হেল্প করে না, আমি যেভাবে পারি সেভাবেই আর কি ব্লগ করার চেষ্টা করি। গ্রামের গৃহিণী হয়ে যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করি। এনার দেখুন পিছনের পরিবেশটা অনেক সুন্দর, এই যে সুপারি গাছ, কাঁঠাল গাছ। আমি আজকে বললাম দাদা আমাকে 2টা কাঁঠাল দেবে, পাকা কাঁঠাল খাবো। বলে কি ঠিক আছে নিয়ে যেও, আমার তো কাঁঠাল খাওয়ার মতো লোক নেই, নিয়ে যেও। আমি বললাম ঠিক আছে, যখন আর কি বড় বড় মানে শক্ত শক্ত হবে, মানে পুরাট হবে, তখনই আর কি নিয়ে যাব। তো চলো আজকের ব্লগ এ পর্যন্ত।